তাহলে আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা থেকে 163 ধারা পর্যন্ত। 157 ধারায় বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধে যদি সন্দেহ সৃষ্টি করেন তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মনে হচ্ছে যে এটা সন্দেহ আছে, এটা প্রকৃত আমলযোগ্য অপরাধ নাও হতে পারে, তাহলে তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এটা হচ্ছে 157 ধারা মূলত আলোচনা। এখন 157 ক্লোজ 1 যেটা বলছে যে কোনো আমলযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সন্দেহ হয় তাহলে তিনি এই বিষয়টা সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাবেন যে এই যে তিনি কেন আমলযোগ্য অপরাধ তদন্ত থেকে বিরত থাকতে চান। তাহলে এই বিষয় সম্পর্কে তিনি প্রথমে কাকে জানাবেন? ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এবং যদি তিনি মনে করেন তাহলে তেনার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাতে পারেন অথবা নিজেও যে তদন্ত করতে পারেন। তাহলে এই যে আমরা 157 ক্লোজ 1 কি পেলাম, যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে তিনি এই বিষয়টা ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং তিনি নিজে সরজমিনে তদন্ত করতে পারেন অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন। এটা ছিল 157 ধারা ক্লোজ 1। 157 ধারার ক্লোজ 1 আবার ক খ আছে। কতি যেটা বলা আছে যে এই আপনার তদন্ত করা থেকে কেন বিরত থাকবেন, যদি তিনি মনে করেন যে এখানে গুরুতর প্রকৃতির কোনো অপরাধ সংগঠিত হয়নি অথবা কোনো ব্যক্তি বিশেষ অপরাধ করছে বলিয়া তাদের কাছে সংবাদ আসে, তাহলে তিনি কি করতে পারবেন? এটা তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। তাহলে প্রথমে কি বলছে যে অপরাধটা গুরুতর প্রকৃতির না, অর্থাৎ নর্মাল প্রকৃতির, বা কোনো ব্যক্তির উপর বিশেষভাবে এই অভিযোগটা আনা হয়েছে, সেক্ষেত্রে তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। তাহলে 1 কয়ের 1 অর্থাৎ 157 ক্লোজ 1 কে হলো এটা বলছে। আবার 1 কতে এবারে কি বলছে যে যদি অপরাধটি গুরুতর প্রকৃতির না হয় অথবা কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তির উপরে অপরাধ আনা হয়েছে সেক্ষেত্রেও তিনি কি করতে পারেন? অপরাধ তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। 1 আবার ক্ষতি যেটা বলা আছে যে যদি আমলযোগ্য অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ না থাকে সেক্ষেত্রেও তিনি এই অপরাধ তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর 157 ক্লোজ 2 যেটা বলা আছে যে কেন তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকবেন, এই বিষয়ে তিনি যে ব্যক্তি সংবাদ দিচ্ছে বা যে বাদী বা ভিকটিম যিনি সংবাদ দিচ্ছে তাকে এই বিষয়টা অবগত করবেন। এটা ছিল 157 ক্লোজ 2। তাহলে 157 দ্বারা আমরা মূলত প্রথমে কি পেলাম যে যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে সন্দেহ সৃষ্টি হয় তাহলে তিনি এই বিষয়টা ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং তিনি নিজে সরজমিনে তদন্ত করবেন অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন। এটা হচ্ছে 157 ক্লোজ 1। 157 1 আবার কতি বলা আছে যদি অপরাধটি গুরুতর প্রকৃতির না হয় অথবা কোনো ব্যক্তির উপর বিশেষভাবে কোনো অপরাধ হয়েছে বলিয়া যদি কেউ অভিযোগ করে তাহলেও সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অভিযোগটি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। 1 ক্ষতি বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন যে এই অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ নেই তাহলেও তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর 157 ক্লোজ 2 বলছে যে তিনি যে এই তদন্ত করা থেকে বিরত আছেন এই বিষয়টা তিনি যে ব্যক্তি সংবাদ দিচ্ছেন
ওই বাদী ভিকটিম বা ওই সংবাদদাতাকে অবগত করবেন। 157 ক্লোজ 2। এর সাথে পিআরবির আমরা 257 বিধি ব্যবহার করব। এই 257 বিধিতে আবার 3টা কথা আছে যে কি কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এখানে প্রথম বিধিতে বলা আছে যে যদি কোনো ভিকটিম বা বাদী প্রথমে সে কি করছে, অভিযোগ দাখিল করছে এবং পরবর্তীতে সে এই তদন্ত করতে অনাগ্রহ প্রকাশ করে, অর্থাৎ এটা তদন্ত করা যাবে না বা তদন্ত করতে পুলিশকে বলে যে না এই অপরাধটি আর তদন্ত করার প্রয়োজন না, আমরা মীমাংসা হয়ে গেছি বা এটা ধর্তব্য না অধর্তব্য অপরাধ ছিল, অর্থাৎ অনাগ্রহ প্রকাশ করে যেটা তদন্ত করার প্রয়োজন নেই, তাহলে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকবেন। 257(2) ক্লোজ কতি বলা আছে, 257(2) ক্লোজ খতি বলা আছে যে অপরাধটি দণ্ডবিধি আইনের 95 ধারা মোতাবেক এটা সামান্য ক্ষতিকর যদি অপরাধ হয় তাহলে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। আবার 257 আপনার 2 গতি বলা আছে যদি অপরাধটি দেওয়ানি প্রকৃতির হয় তাও পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। তাহলে আমরা এই যে তদন্ত করা থেকে পুলিশ অফিসার বিরত থাকতে পারেন, এখানে 5টা শর্তের পাইছি। ফৌজদারি কার্যবিধি আইনের 2টা শর্ত পাইছি এবং পিআরবির 3টা শর্ত পাইছি। এই 5টা শর্ত আমি আবার একটু রিপ্লে করি যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারলো যে যে অপরাধের সংবাদ আসছে সেই অপরাধটা গুরুতর প্রকৃতির নয়, তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারলো যে অপরাধটি তদন্ত করার মতো কোনো পর্যাপ্ত কারণ নেই, তাহলে তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এই 2টা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 157(1) ক খ। আর পিআরবি 3টা বলা আছে 257(2) ক খ গ। 2 কতি বলা আছে যে বাদী যদি অনাগ্রহ প্রকাশ করে তদন্ত করার ক্ষেত্রে তাহলে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর 2 ক্ষতি বলা আছে 257(2) ক্ষতি বলা আছে অপরাধটি যদি দণ্ডবিধি আইনের 95 ধারা অর্থাৎ সামান্য ক্ষতিকর কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর 257 গতি যেটা বলা আছে অপরাধটি যদি আপনার কি দেওয়ানি প্রকৃতির হয় তাহলে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এটা ছিল 257(2) ক খ গ। আর 157 ফৌজদারি কার্যবিধি আইনের 1 ক খতি বলছে যে 2টা, টোটালে 5টা কারণে পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকতে পারেন। তাহলে আমরা 157 ধারার মূলত আলোচনা যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো আমলযোগ্য অপরাধ সংবাদ পাওয়ার পর যদি তার সন্দেহ সৃষ্টি হয় তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। কয়টায়? 5টা শর্তের কারণে বিরত থাকতে পারেন এবং এই বিষয়টা তিনি কি করবেন, ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং প্রয়োজন যদি মনে করেন তাহলে তিনি সরজমিনে নিজেও তদন্ত করতে পারেন অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন। আর কেনই তদন্ত করা থেকে বিরত থাকলেন সেই বিষয়টা তিনি 157 ক্লোজ 2 এই সংবাদদাতা বা বাদী বা ভিকটিমকে অবগত করবেন। আর এর সাথে আমরা পিআরবি 257 বিধি ব্যবহার করব। তাহলে আমরা 157 ধারাটা মনে হয় ক্লিয়ার। তাহলে আমরা 158 ধারায় যাব। এই যে 157 ধারা মোতাবেক আমরা কেন তদন্ত করা থেকে বিরত থাকলাম এই বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অবগত করে ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে একটা রিপোর্ট দিতে হবে। এটা বলা আছে 158 ধারায়। তাহলে 158 ধারায় কি বলা আছে যে এই যে আমরা 157 ধারা মোতাবেক তদন্ত করা থেকে বিরত থাকলাম এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে একটা রিপোর্ট দাখিল করব। কত ধারায়? 158 ধারায়। আর 159 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট এই রিপোর্ট পাওয়ার পরে তিনি এটা পুলিশকে পুনরায় অনুসন্ধান করার জন্য নির্দেশ দিতে পারেন অথবা তিনি নিজে অনুসন্ধান করতে পারেন অথবা এখতিয়ারধীন তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়েও অনুসন্ধান করাইতে পারেন।
এটা বলা আছে 159 দ্বারা। তাহলে 159 দ্বারা আমরা কি দেখতে পেলাম? 159 দ্বারায় বলা আছে যে এই যে 57 দ্বারায় যে অপরাধ তদন্ত করলো না সেই সম্পর্কে 58 দ্বারায় রিপোর্ট দিল। এই রিপোর্ট পাওয়ার পরে 159 দ্বারায় ম্যাজিস্ট্রেট কি করবেন? তিনি এটার উপরে পুলিশকে পুনরায় তদন্তের আদেশ দিতে পারেন, অথবা তিনি নিজে অনুসন্ধান করতে পারেন, অথবা তিনি তার এখতিয়ারধীন কোনো অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়েও এটা অনুসন্ধান করাইতে পারেন। এই ছিল আমাদের 159 দ্বারার আলোচনা। তাহলে আমরা 157, 158, 159 দ্বারা তিনটা বিষয়, অর্থাৎ 57 সাথে 58 রিলেটেড এবং 57 সাথে 59 রিলেটেড। হ্যাঁ, 158 দ্বারা আমি আবার ক্লিয়ার করি যে 157 দ্বারা যে অপরাধ আমলযোগ্য অপরাধের সংবাদ আসলো সেই সংবাদটা আমরা কেন তদন্ত করলাম না সেই সম্পর্কে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমরা ম্যাজিস্ট্রেটকে এই সংক্রান্তে একটা রিপোর্ট দিব। কত দ্বারায়? 158 দ্বারায়। ঊর্ধ্বতন কর্মকর্তার মারুফতেই কিন্তু ম্যাজিস্ট্রেটের নিকট জানবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট জানবে যে এই যে সে তদন্ত করেনি এই বিষয়টা তার এসপি বা এডিশনাল এসপি তিনরা জানেন এবং তাদের মাধ্যম হয়েই আমার কাছে এই রিপোর্টটা আসছে। এটা হচ্ছে 158 দ্বারা মূলত আলোচনা। আর 159 দ্বারা যে এই যে কি কারণে তদন্ত করেনি, এখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে পুলিশকে দিয়ে আবার পুনরায় তদন্তের ব্যবস্থা করতে পারে। আর যদি মনে করে যে না, পুলিশ তো একবার তদন্ত করছে বা তদন্ত করা থেকে বিরত রয়েছে, সেক্ষেত্রে আমি নিজে যে তদন্ত করে দেখি ঘটনা সত্য কিনা, অথবা আমি যদি না যাই তাহলে আমার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেট আছে তাকে দিয়েও অনুসন্ধান করাইতে পারেন। এটা ছিল 159 দ্বারার আলোচনা। তাহলে মূলত আছে 157 ধারাটা বুঝলে আমরা 158 বুঝবো, 159 বুঝবো। 157 ধারাটা আবার আমি একটু রিপ্লে করতে আছি। 157 ধারা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পাইছেন, কিন্তু তিনার কাছে সন্দেহ হচ্ছে যে এই অপরাধটি ধর্তব্য না বা এই অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ নেই বা এই অপরাধটি গুরুতর অপরাধ না, সেক্ষেত্রে তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এটা আছে 157 দ্বারা মূলত আলোচনা। এখন তিনি এই বিষয়টা ম্যাজিস্ট্রেটকে জানাবেন যে কেন বিরত ছিলেন, অথবা তিনার কাছে যদি মনে হয় যে আমার বিরত তারা সঠিক না, আমি সরজমিনে নিজে যেও তদন্ত করতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন। এটা ছিল হচ্ছে 157 ক্লোজ 1। 157 1-এর আবার ক আছে। এই কটি বলছে যে অপরাধটি যদি গুরুতর প্রকৃতির না হয় তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। 1-এর খতে আবার বলা আছে যে অপরাধটি তদন্ত করার মতো যদি পর্যাপ্ত কোনো কারণ না থাকে তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর 157 ক্লোজ 2-এ যে কথা বলা আছে যে এই যে তিনি যে তদন্ত করা থেকে বিরত থাকলেন এই বিষয়টা তিনি কি করবেন, তার অধীনস্থ অর্থাৎ যে ব্যক্তি এই যে অভিযোগটা দাখিল করছে বা অভিযোগ করছে সেই ব্যক্তিকে তিনি কি করবেন, এই যে কেন তদন্ত করা থেকে বিরত ছিলেন সেই বিষয়টা অবগত করবেন। আচ্ছা, 157 1 আর 158 আমার কাছে একই মনে হচ্ছে। 157 1 এবং 158 157টা হচ্ছে মৌখিকভাবে জানাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে, আর 158টি যেটা বলা আছে সেটা হচ্ছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে একটা লিখিত প্রতিবেদন দিবে 158 দ্বারা। বিষয়টা কি বুঝতে পারছেন? জি, ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমি আবার একটু ক্লিয়ার করি। 157 দ্বারা যে কথা বলছে যে আমার কাছে একটা আমলযোগ্য অপরাধের সংবাদ আসছে অ্যাজ আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে, এখন আমার কাছে মনে হচ্ছে যে অপরাধটা ধর্তব্য না অধর্তব্য, তখন আমি তারপরও এটা আমার রুলস যেটা যে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইতে হবে। তা আমাদের বিশেষ করে মামলা সংক্রান্ত বিষয় তো আমাদের
কোর্টের সাথে সম্পৃক্ততা, তো আমি আমার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানালাম যে স্যার এই ধরনের একটা সংবাদ আসছে, আমার কাছে এই সংবাদটা অধর্তব্য মনে হচ্ছে, তাই আমি তদন্ত করা থেকে বিরত থাকলাম। ম্যাজিস্ট্রেট বলছে যে হ্যাঁ ঠিক আছে, যদি অধর্তব্য অপরাধ হয় তাহলে আপনি তদন্ত করার প্রয়োজন নেই। এটা কিন্তু আমার আবার পরে মনে হলো যে আমার কি এটা বিষয়টা কি সঠিক হলো কি না, তাহলে আমি নিজে সরজমিনে যে তদন্ত করে দেখে আসি, অথবা আমার অধীনস্থ একজন এসআইকে পাঠাই, সে যে তদন্ত করে দেখতে পারে। এই তিনটা অপশন কিন্তু 157 ক্লোজ 1-এ বলা আছে, যে আগে ম্যাজিস্ট্রেটকে জানায় বিরত থাকতে পারেন, অথবা তিনি অনুসন্ধান করেও বিরত থাকতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও বিরত থাকতে পারেন। এখন এই 57 ক্লোজ ক আবার 1-এর ক আবার কতি বলছে যে আপনি যদি এই ধরনের দুইটা বিষয় পান তাহলে আপনি কিন্তু বিরত থাকতে পারেন, আপনারা তদন্ত করার প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে 57 কতি যে অপরাধটা গুরুতর প্রকৃতির না, তাহলে আপনি বিরত থাকতে পারেন। আর ক্ষতি বলছে যে আপনি মনে হচ্ছে যে আপনার কাছে যে অপরাধটা তদন্ত করার মনে কোনো পর্যাপ্ত কোনো কারণ নাই, যেটা হচ্ছে 95 ধারার মতো অপরাধ, যেটা সামান্য একটা ক্ষতিকর বিষয়, যে হাতের থেকে একটা গ্লাস পড়ে গেছে, এর আবার আমি কি তদন্ত করব, বা একটা ফুল ছিঁড়ে নিয়ে গেছে, এর আবার কি তদন্ত করব, সে এটা তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, তাহলে আপনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। এই দুইটা বিষয় উল্লেখ করা আছে। আর 157 যেটা বলছে যে এখন বাদী তো আপনার কাছে একটা অভিযোগ বা একটা আমলযোগ্য সংবাদ দিয়ে গেল, তাহলে আপনার উচিত যে বাদীকে জানানোর জন্য যে আপনার এই বিষয়টা আমি এই কারণে, যে গুরুতর প্রকৃতি না হওয়ার কারণে আমি তদন্ত করি নাই, বা এটা সামান্য ক্ষতিকর বলে আমি এটা তদন্ত করি নাই, এই বিষয়টা তাকে অবগত করতে হবে। এটা হচ্ছে 57 ক্লোজ 2-এ বলা আছে 157। আর এর সাথে আমার পিআরবির আবার 3টা শর্ত দেওয়া আছে 257-তে, যে এই 3টা শর্ত থাকলেও আপনি তদন্ত করা থেকে বিরত থাকবেন। একটা শর্ত হচ্ছে কি, যে বাদী যদি প্রথমে অভিযোগ করছে, পরে সে বললো যে না আমি অভিযোগ তুলে নিচ্ছি, তাহলে আপনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর একটা কথা যেটা বলা আছে সেটা হচ্ছে যে এটা ওরা কল দিচ্ছে। আর একটা কথা বলা আছে যে এখানে যদি অপরাধটি দেওয়ানি প্রকৃতির হয় তাহলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। আর একটা কথা বলা আছে যে অপরাধটি যদি সামান্য ক্ষতিকর হয় সেক্ষেত্রে আপনি তদন্ত করা থেকে বিরত থাকবেন। এটা ছিল 157। 158-তে হচ্ছে যে আপনি কেন বিরত থাকলেন এটা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে যে আপনি ম্যাজিস্ট্রেটের সাথে যতই কথা বলেন আপনি একটা লিখিত প্রতিবেদন দেন যে এই কারণের জন্য আমি এই অপরাধ তদন্ত থেকে বিরত ছিলাম। তখন ম্যাজিস্ট্রেটের কাছে বরাবর একটা লিখিত আবেদন দিবে বা একটা প্রতিবেদন দিবে, ঊর্ধ্বতন কর্মকর্তা এটা ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে প্রেরণ করবেন। এটা হচ্ছে 158 ধারা। আর 159 ধারায় যেটা বলা আছে যে কেন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধীর এই যে রিপোর্টটা যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে যে না আমি এটা অনুসন্ধান করে দেখি, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে, তিনি অন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো পুলিশের যে ইউনিট আছে তাদেরকে তদন্ত করাইতে পারেন, অথবা তিনি নিজেও তদন্ত করাইতে পারেন, নিজে তদন্ত করতে পারেন, বা তার অধীনস্থ কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন। এটা হচ্ছে আমাদের 159 ধারা আলোচনা। এবার আমরা 160 ধারা, যে পুলিশ অফিসার সাক্ষীদের তলব করার ক্ষমতা, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সাক্ষীদেরকে তলব করতে পারেন। কোন ক্ষেত্রে? মামলা তদন্তে কোনো কাজ পরিচালনা করার জন্য তার থানা এলাকার ভিতরে অথবা অন্য থানা এলাকার ভিতরে যে কোনো সাক্ষীকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত একটা আদেশ দিতে পারেন। আর লিখিত আদেশ মানেই তো সমন আমরা মনে করি। তাহলে এই যে 160 ধারায় বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মামলা তদন্ত কাজ পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো সাক্ষীকে প্রয়োজন হয়, সেই সাক্ষী যদি তার থানা এলাকার হয় বা অন্য থানা এলাকার হয়, তাকে তার সম্মুখে হাজির হওয়ার জন্য একটা লিখিত আদেশ দিবে এবং ওই সাক্ষী হাজির হতে বাধ্য। এখানে কিন্তু সাক্ষীকে হাজির হওয়ার জন্য বাধ্যবাধকতা করা হয়েছে। যেমন আমরা 42 ধারায় জনসাধারণ সাহায্য করতে পুলিশকে বাধ্য একটা পড়ে আসছি। আবার আমরা 102 103 ধারায় যে তল্লাশির ক্ষেত্রে সাক্ষী তলব করলে সেও হাজির হতে বাধ্য। এখানেও 160 ধারায় বলা আছে যে এই যে সেই সাক্ষী নিজে এসে উপস্থিত হবে
এই কথা বলা আছে। কত দ্বারায়? 160 দ্বারায়। তাহলে 160 দ্বারা আমরা কি বললাম যে নিজ থানা এলাকার সাক্ষীকে ডাকতে পারবে, অন্য থানা এলাকার সাক্ষীকে ডাকতে পারবে। কে ডাকতে পারবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকতে পারবে অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা ডাকতে পারবে। এখন সেই সাক্ষী উপস্থিত হতে বাধ্য করা হয়েছে কত দ্বারায়? 160 দ্বারায়। তাহলে আমরা 160 দ্বারা ক্লিয়ার। এরপরে 161 দ্বারায় যে কথা বলা আছে যে সাক্ষী ওই যে 160 ধারা মোতাবেক আপনি যে সাক্ষীকে ডাকলেন সেই সাক্ষী 161 ধারা মোতাবেক আপনার সম্মুখে এসে হাজির হলো এবং আপনি ওই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে 161 ক্লোজ অ্যাক্ট, অর্থাৎ 160 ধারায় যাকে ডাকলেন সে হাজির হলো, আপনি 161 ধারা মোতাবেক তার মৌখিক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন। কার? ওই যে 160 ধারায় যে সাক্ষীকে আপনি ডাকছেন সেই সাক্ষী। আর 161 ক্লোজ 2 এই সাক্ষীকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন এবং সে সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। কথাগুলো মনে রাখেন যে 160 ধারা মোতাবেক যে সাক্ষীকে আপনি ডাকলেন সেই সাক্ষী হাজির হলো, আপনি তার জবানবন্দি নিবেন কত দ্বারায়? 161 ক্লোজ 1 দ্বারায়। 161 ক্লোজ 2 বলছে যে যে সাক্ষী আপনার সম্মুখে হাজির হলো সেই সাক্ষীকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করবেন সে সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে এখানে কিছু শর্ত আছে যে সাক্ষীকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নে সে কোনো ফৌজদারি মামলার সাথে জড়িয়ে যাবে বা তার কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে বা তার বিরুদ্ধে কোনো সাজা হয়ে যাবে, এরূপ কোনো প্রশ্ন তাকে করা যাবে না। তাহলে আমরা 161 ক্লোজ 2 কি পেলাম? যে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, এ ক্ষমতা আপনাকে দেওয়া আছে, কিন্তু আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্ন তাকে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত করে বা তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে বাধ্য করে অথবা তাকে কোনো শাস্তি দিতে বাধ্য করে। এই 3 ধরনের অপরাধ সংক্রান্ত প্রশ্ন করা যাবে না। এটা বলা আছে 161 ক্লোজ 2। 161 ক্লোজ 3 যে কথা বলা আছে যে এক বা একাধিক সাক্ষী যদি আপনি ডাকেন তাহলে প্রত্যেকটা সাক্ষীর আলাদা আলাদা করে জবানবন্দি নিতে হবে, অর্থাৎ আলাদা আলাদা পাতায় জবানবন্দি গ্রহণ করতে হবে। এটা বলা আছে 161 ক্লোজ 3। আর এই যে সাক্ষী তলব করার কথা বলা আছে পিআরবি 265 বিধিতে। পিআরবির কত বিধিতে বলা আছে? 265 বিধিতে বলা আছে যে সাক্ষীদের আপনি ডাকবেন এবং তাদের কাছ থেকে জবানবন্দি নেবেন এবং পৃথক পৃথকভাবে জবানবন্দি নেবেন। তাহলে আমরা 161 দ্বারায় কি পেলাম? যে আমরা 160 ধারা মোতাবেক যে সাক্ষীকে তলব করছিলাম সেই সাক্ষী আপনার সম্মুখে উপস্থিত হলো, আপনি সেই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন কত দ্বারায়? 161 ক্লোজ 1 দ্বারায়। 161 ক্লোজ 2 কি বলছে? যে আপনি ওই সাক্ষীকে যে কোনো ধরনের প্রশ্ন করবেন সে সেই ধরনের প্রশ্নের জবাব দিতে বাধ্য, তবে তাকে এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নে তাকে ফৌজদারি অপরাধের সাথে জড়িত করে বা তার সম্পত্তি বাজেয়াপ্ত করে অথবা কোনো শাস্তিযোগ্য অপরাধ হয় এমন কোনো প্রশ্ন তাকে করা যাবে না। এটা বলছে 161 ক্লোজ 2। 161 ক্লোজ 3 যেটা বলা আছে সেটা হচ্ছে যে যদি একাধিক সাক্ষী হয় সেক্ষেত্রে আপনাকে পৃথক পৃথকভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা পৃষ্ঠায় সাক্ষ্য নিতে হবে। এটা বলা আছে 161। এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 265 বিধি। এরপরে আমরা যাব 162 ধারায়। 162 ধারায় বলা আছে যে আপনি 161 ধারায় যে সাক্ষীকে ডাকলেন, 160 ধারায় যে সাক্ষীকে ডাকলেন, 161 ধারায় সেই সাক্ষীর কাছ থেকে জবানবন্দি নিলেন, কিন্তু 162 বলছে যে আপনি জবানবন্দি নিতে পারবেন কিন্তু তাদের কাছ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ স্বাক্ষর নিতে
পারবেন না। সাক্ষী আপনাকে মৌখিক জবানবন্দি দিবে, আর ওটা আপনি রেকর্ড করতে পারবেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো লিখিত স্বাক্ষর নেওয়া যাবে না। অর্থাৎ যার সাক্ষ্য আপনি গ্রহণ করবেন মৌখিকভাবে, সেটা আপনি মৌখিকভাবে নিতে পারবেন বা লিখিতভাবে নিতে পারবেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো স্বাক্ষর নেওয়া যাবে না। এটা বলা আছে 162 দ্বারা। 163 দ্বারা বলা আছে যে কোনো সাক্ষীকে আপনি প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে সাক্ষ্য নিতে পারবেন না, যেটা আমরা ফৌজদারি সাক্ষ্য আইনের 24 ধারায় বলা আছে। ঠিক সেম একই কথা এখানে বলছে যে কোনো সাক্ষীকে প্রলোভন দেখায়া, ভয় ভীতি দেখায়া, তারপরে প্রতিশ্রুতি দিয়া যে তুই সাক্ষী দে, তোকে আমি এই মামলা থেকে বাঁচাই দিব, বা তুই অমুকের বিরুদ্ধে সাক্ষী দে, নাহলে তোকে এই মামলা জড়াই দিব, প্রলোভন, ভীতি প্রদর্শন এরকম কিছু দিয়ে ওই ব্যক্তির কাছে স্বাক্ষর নেওয়া যাবে না। এটা বলছে 163 ক্লোজ 1। 163 ক্লোজ 2 বলছে যদি কোনো সাক্ষী স্বেচ্ছায় সাক্ষ্য দিতে চায়, তাকে আবার আপনি প্রলোভন, ভীতি প্রদর্শন, ভয় ভীতি বা প্রতিশ্রুতি দিয়ে তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পারবেন না। দুইটা কথা কিন্তু, একটা এইভাবে, একটা উল্টাভাবে। তাহলে আপনারা বিষয়টা আবার একটু ক্লিয়ার হলেন যে আমি সাক্ষী, আমি সাক্ষী, আমাকে ডাকছেন, আমি এই বিষয়ে কিছু জানি না, তখন আপনি পুলিশ অফিসার হিসেবে আমাকে বললেন যে তুই যদি সাক্ষী না দিস তোরা আমি এই মামলায় জড়াই দিব, তুই যদি সাক্ষী না দিস তাহলে তোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা অন্য কিছুর সাথে তোর মামলা জড়াই দিব, এরকম ভয় ভীতি দেখালো, তখন আমি ভয় হয়ে পুলিশ অফিসার যে কথা বললো সেইভাবে আমি সাক্ষ্য দিলাম। এই ধরনের কোনো কাজ করা যাবে না। এটা বলছে 163 ক্লোজ 1। 163 ক্লোজ 2 বলছে যে আমি স্বেচ্ছায় পুলিশ অফিসারের নিকট সাক্ষী দিতে আসলাম, পুলিশ অফিসার বলো যে তুই ভাই সাক্ষী দিতে এসেছিস ভালো কথা, কিন্তু তুই রহিমের বিরুদ্ধে সাক্ষী দিবি না, যদি রহিমের বিরুদ্ধে সাক্ষী দিস তোরা কিন্তু আমি এই মামলা না দিলে অন্য মামলা তোকে দিয়ে দিব, বা তোরা 54 ধারা মোতাবেক সুযোগ পেলে গ্রেপ্তার, অর্থাৎ তাকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে তুই চলে যা, তোর সাক্ষ্য লাগবে না, এরকমও কিছু করা যাবে না। এটা ছিল 163 ক্লোজ 2। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আবার একটু সার সংক্ষেপে একটু আলোচনা করে দিই। 157 ধারায় যেটা বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান, সেই সংবাদের ভিত্তিতে যদি তার কাছে সন্দেহ সৃষ্টি হয় যে এই অপরাধ তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, বা এটি গুরুতর প্রকৃতির নয়, অথবা এটি দেওয়ানি প্রকৃতির, অথবা বাদী যদি অনাজ্ঞা প্রকাশ করে, বা এটি যদি সামান্য ক্ষতিকর হয়, তাহলে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন, এই তদন্ত করা থেকে বিরত থাকবেন। আর এটা 157 ক্লোজ 1 এবং পিআরবি 257, এই টোটাল 5টা কোটেশনের কথাই বললাম। আর 2 বলছে যে কেন বিরত থাকলেন, এই বিষয়টা সম্পর্কে তিনি ওই যে বাদী বা ভিকটিম যে অভিযোগ করে গেছে তাকে এই বিষয়টা অবগত করতে হবে, অর্থাৎ জানাতে হবে। 158 ধারায় বলছে যে আমি এই যে কেন তদন্ত করা থেকে বিরত থাকলাম, এই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার মারফতে প্রেরণ করব। অর্থাৎ কেন আমি তদন্ত করা থেকে বিরত ছিলাম সেই সম্পর্কে একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে দিব। এরপরে 159 ধারা বলছে যে ম্যাজিস্ট্রেট এই প্রতিবেদন পাওয়ার পরে তিনি পুলিশকে আবার পুনরায় তদন্ত দিতে পারেন, অথবা নিজে অনুসন্ধান করতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও অনুসন্ধান করাইতে পারেন। এটা ছিল 159 ধারা। 160 ধারায় বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মামলা তদন্ত কাজে তার এখতিয়ারধীন এলাকায় অথবা অন্য থানা এলাকায় যদি কোনো সাক্ষীকে প্রয়োজন হয়, তাহলে তিনি সেই সাক্ষীকে লিখিত আদেশের মাধ্যমে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারেন এবং সেই সাক্ষী হাজির হইতে বাধ্য। এটা বলা আছে 160 ধারায়। তাহলে 160 ধারা আমরা কি বললাম, তার নিজ এলাকায় অথবা অন্য থানা এলাকায় সাক্ষীকে তলব করতে পারেন। কে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা। আর সাক্ষী উপস্থিত হতে বাধ্য,
এটা বলা আছে 160 ধারা। 161 ধারায় বলছে যে 160 ধারা মোতাবেক যে সাক্ষীকে তলব করা হয়েছে সেই সাক্ষী উপস্থিত হলো, তখন এই তদন্তকারী কর্মকর্তা 161 ক্লোজ 1 ধারা মোতাবেক সেই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। কত ধারায় জবানবন্দি গ্রহণ করবেন? 161 ক্লোজ 1 ধারায়। 161 ক্লোজ 2 বলা আছে এই জবানবন্দি গ্রহণকালে তিনি সাক্ষীকে যে কোনো ধরনের প্রশ্ন করবেন এবং সাক্ষী প্রশ্ন উত্তর দিতে বাধ্য। তবে যে প্রশ্ন তাকে ফৌজদারি মামলা বা সম্পত্তি বাজেয়াপ্ত বা শাস্তি প্রদান করতে বাধ্য করে এরূপ কোনো প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 161 ক্লোজ 2। 161 ক্লোজ 3 যে কথা বলা আছে যে যদি একাধিক সাক্ষী হয় তাহলে তাদের পৃথক পৃথকভাবে আলাদা আলাদা পাতায় তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে এবং লিখতে হবে। এটা বলা আছে 161 ক্লোজ 3 এবং এর সাথে পিআরবি আমরা 265 বিধি ব্যবহার করব। 162 দ্বারা বলছে যে আপনি 161 দ্বারা যে ব্যক্তির মৌখিক সাক্ষ্য নিলেন সেই ব্যক্তিকে এই যে আপনি যে লিখলেন যে পাতায়, এই পাতায় তাকে স্বাক্ষর করার জন্য বলতে পারবেন না বা তার কাছ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারবেন না। এখানে পুলিশ অফিসার খালি শুনতে পারবে কিন্তু তাকে দিয়ে এই সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করতে পারবেন না। এটা বলা আছে 162 দ্বারা। আর 163 দ্বারা আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে এই যে সাক্ষীকে আপনি ডাকলেন সেই সাক্ষীকে কি প্রলোভন ভীতি প্রতিশ্রুতি দিয়ে অন্যের বিরুদ্ধে স্বাক্ষর দিতে বাধ্য করবেন না। এটা বলা আছে যে ওকে ডাকার পরে তাকে ভয় ভীতি দেখায় কারো বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করবেন, অর্থাৎ প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে কারো কাছ থেকে সাক্ষ্য নেবেন না। এটা আছে 163 ক্লোজ 1। 163 ক্লোজ 2 যদি সে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে চায় তাহলে তাকে এই সাক্ষ্য দেওয়া থেকে প্রলোভন ভীতি প্রদর্শন দিয়ে তাকে বিরত রাখতে পারবেন না, অর্থাৎ তাকে ভয় ভীতি দেওয়া তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পারবেন না। এটা ছিল আমাদের 163 দ্বারা ক্লোজ 1 ক্লোজ 2 এর আলোচনা। কি হলো?